আমি এখন যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি সেটি হলো নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল পৌরসভার মধ্যে পড়েছে। এই যে দাগগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই দৃশ্যই কিন্তু ভূমিকম্পের পরে সারা দেশের মানুষ দেখেছে। এটাতে পুরোটা ফাটল ধরেছিল। আমি যদি এই জায়গাটাতে খেয়াল করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে পুরো একটা স্বাভাবিক অবস্থা ছিল, একটা ঢালের মতো নেমে গেছে কিন্তু এই জায়গাটাতে। এবং এখানে যে হাঁটার রাস্তা, তারপরে এখানে যে মাটি ছিল, ঘাস ছিল, সেগুলো একটু দেবে গেছে এবং এই জায়গাটাতে পুরোটা আসলে ফাটল ছিল। এবং এই ফাটলের পরে তারা হচ্ছে যে কিছুটা সমান বা সংস্কার করার চেষ্টা করেছে। এবং এই জায়গাটাতে আমরা আরও একটু নিচের দিকে কিন্তু নেমে যাওয়া দেখতে পাচ্ছি। আসসালামু আলাইকুম, আপনার সাথে একটু কথা বলি। আপনি এলাকায় থাকেন? জি। আপনার নাম কি? আমার নাম আব্দুল কাদের শেখ। আপনার বয়স কেমন হলো? আমার 83। আপনি ভূমিকম্পের সময় টের পেয়েছিলেন? আরে পড়ে গেছি, পড়ে গেছিলাম গা খারাপতে। ভয় পেয়ে গেছিলেন? ভয় পেয়ে গেছি। কি হচ্ছিল তখন? এইরকম একটা ঝুঁকি মারছে পরে সব বইয়ে পারছি না, আরে হাত দিয়ে পড়ে গেছি নিচে। এই 83 বছরের জীবনে এরকম ঘটনা আগে দেখেছেন? আমি আর দেখিনি, আমার জানা মতো হয়েছে ভূমিকম্প এমন না। আর মনে হচ্ছে আর বাঁচতামই না, যে অবস্থা হয়েছে। কি ভয়ঙ্কর ভয়ঙ্কর, বলা হইলেও বাসায় প্রকাশ করার মতো না। আমি প্রথম মনে করছি আমি অসুস্থ, হয়তো আমার মাথায় এরকম করছে। পরে দেখি যে না, ঘরও লড়তেছে। এই ইয়ার মধ্যে পানি রেখেছিলাম, বুলের মধ্যে পানিও ঢুকাইতেছে। পরে পুরো ভূমিকম্প। আপনারা জানেন, গত শুক্রবার এই নরসিংদীর মাধবদী থেকে শুরু করে পলাশ বা ঘোড়াশাল এলাকায় মাটির প্রায় 10 কিলোমিটার গভীরে যে নড়াচড়া হয়েছে, বিচ্যুতি হয়েছে, যেটাকে এপিসেন্টার বলে ভূমিকম্পের, তার কম্পন আমরা সবাই টের পেয়েছি এখান থেকে প্রায় 50 কিলোমিটার দূরে ঢাকা শহরে এবং অন্যান্য শহরগুলোতে। 10 জন মানুষের মৃত্যু হয়েছে, শত শত মানুষ আহত হয়েছে। এবং যে আতঙ্ক তৈরি হয়েছে আবারও বড় ধরনের কোনো ভূমিকম্প আসে কিনা, তারই প্রেক্ষিতে আমরা এই এলাকায় চলে এসেছি। যে জায়গাটা থেকে এই ঘটনার সূত্রপাত, যেটাকে মূল বলা হচ্ছে, সেই এলাকার মানুষের জীবন কেমন, তারা এখন কোন অবস্থার মধ্যে আছে। যদি মানুষ জেনে যায় যে আমরা যে জায়গায় বসবাস করছি, যে মাটির উপরে দাঁড়িয়ে আছে, তার নিচেই এত বড় প্রাকৃতিক ঘটনা ঘটছে এবং যে কোনো সময় অন্য কিছু ঘটার আশঙ্কা আছে, সেখানে মানুষের প্রতিদিন এখন কিভাবে কাটছে। ভূমিকম্পের যে এপিসেন্টার বা কেন্দ্রস্থল, এটা আসলে একটা বড় এলাকা জুড়ে বিস্তৃত। আমরা এখন আছি নরসিংদীর পলাশ উপজেলার চরসিন্দুর ইউনিয়নের মালিতা গ্রামে। আমরা কথা বলবো মনির ভাইয়ের সাথে। ওনার বাবার মৃত্যু হয়েছে। আমার বাবা বাড়িতে আটটে গুটে ওই দরজায় গেছে পরে ওই ভূমিকম্প হচ্ছে, তখন বাচ্চা ওয়ানো ছিল আমার মেয়ে, তারা পরে তা করে বলছে যে সর তাড়াতাড়ি। তখন বাবা বেরোতে লই আর পারছে না বেরোতো। এই মুহূর্তে মাটির ওয়াল ধসে গেছে। হ্যাঁ, ওয়াল ধসে গেছে। হ্যাঁ, এটা মাটির দেওয়াল। হ্যাঁ, মাটির দেখা। ওই যে এই জায়গায় গঠন হয়েছে, এই জায়গায় ভারী হয়ে গেছিল বাবাই, এই জায়গায় বেরিয়ে আইসা পড়ছিল, বাচ্চারা দৌড় মারছে। কোথায় উনি থাকতেন? কোথায় থাকতেন? এই ঘরে। ওই এই ঘরেই? হ্যাঁ, এই ঘরেই থাকতেন। আচ্ছা, এটা তো অনেক পুরনো মাটির বাড়ি। 50 বছর হয়েছে। তো এখানে কেন থাকতেন? এখানে উনি শ্বাসকষ্ট ছিল, উনি ওই ঘরে থাকতে পারতো না। কোন ঘরে? ওই যে বিল্ডিং ঘরে থাকতে পারতো না। আপনারা তো বিল্ডিং এ থাকেন? হ্যাঁ, আমরা থাকি, কিন্তু বাবারে নিছি, তারপরেও বাবাই থাকছে না। বাবাই বলছে যে আমার ওই জায়গায় নিরাপদ, ওই জায়গায় বাবারে আমরা দেখশন টেকশন সব কিছু করছি। বাবাই ওই জায়গায় থাকতো, কিন্তু থাকা অবস্থায় আর মারা গেছে না। বাবা বাড়িতে আটটা চলাফেরা করে এই জায়গায় আসছে, পরে ওই ভূমিকম্প হয়েছে। ও আচ্ছা, যখন ভূমিকম্প হচ্ছিল সাথে সাথে এই ঘটনা ঘটলো? সাথে সাথে এই ঘটনা ঘটছে, কিন্তু ভূমিকম্পর অনেক আগে বাইরে ছিল। বাইরেতে আইতে ওই জায়গায় আইছে, পরে ওই আল্লাহর হুকুম। যখন চাপা পড়ে তখন কিছু বেঁচে আছে, কিন্তু ওই পাওটাও ভাঙ্গে লল্লর হয়ে গেছে। 75 বছর বয়সে আকস্মিকভাবে ঘরের দেয়াল ধসে পড়ে, আকস্মিক মানে ভূমিকম্পের মাধ্যমে, যেটা কেউ চিন্তাও করেনি, কাজম আলী ভূঁইয়ার মৃত্যু হলো।
আবার এখানকার যে মানুষজন আছে, আশেপাশের জনবসতি, সবাই এক ধরনের আতঙ্কের মধ্যে আছে। কখন আবার এই দুঃস্বপ্নটা ফিরে আসে, কখন আবার এই কম্পনটা ফিরে আসে, এই কারণে রাতের ঘুমও ঠিক মতো হচ্ছে না তাদের। কম হচ্ছে, কিন্তু কথাটা হইলো ওই যে খালি আতঙ্ক থাকে। ভূমিকম্পের বাপ এরম লাগে। কালকেও ঘরের ভিতরে শুয়ে রয়েছি, সব লোক বাড়ি হয়ে গেছে, কালকেও হয়েছে। কখন এটা? এটা 6টার দিকে। অনেকে নাকি রাতেও বাইরে ছিল। সব লোক, আমরা নিজের আম্মা টাম্মা লইয়া দৌড়ে বাড়ি গেছি। এখন আপাতত আমরা মোটামুটি আতঙ্কের মধ্যে আছি। গতকালকে রাত্রে শুনছি ওইব বা 11টা 12টা 1টা পর্যন্ত আমরা সবাই খোলাস মানিস দাঁড়ায় আছিলাম আর কি। 11টায় ভূমিকম্প হবে, এটা কি ঘটনা? এটা সামাজিক মাধ্যমে আর কি এটা পাবলিসিটি করা হয়েছে আর কি, মাইকিং করা হয়েছিল, প্রচারণা করা হয়েছিল আর কি। মানে ফেসবুকে এগুলো আসছে, কি দেখছি? ফেসবুকের মধ্যে দেখছি যে আপনার 11টার থেকে 12টার ভিতরে একটা ভূমিকম্প হওয়ার আশঙ্কা আছে। তো মোটামুটি আমাদের মা চাচি যারা আছে, ভাই বোন যারা আছে, ওনারা কালকে রাত্রে 12টা 1টা পর্যন্ত বাইরে এই শীতের রাত্রে বসে রয়েছে। তো মনে করেন চারপাশের থেকে শুধু আপনার এই মসজিদ থেকে মাইকিং করা হয়েছে, তারপর প্রশাসন থেকে মাইকিং করা হয়েছে যে আপনারা সবাই সতর্ক থাকুন। এখন ফেসবুকে যারা দেখছে ওরা তো মনে করছে যে হ্যাঁ সত্যি মনে হয়, কিন্তু আমার কথা হচ্ছে গিয়ে আমরা তো মানুষ, কেউ বলতে পারি না কখন যে হইব, এটা তো একটা গুজব। এখানে এই যে লাইন ধরে ফেটে গেছে, এই যে দেখুন এই ঢালাইটাও ফেটে গেছে, এই যে ফাটলটা এইদিকে, এই যে এই গাছটাও ঝুঁকে গেছে এবং এটা উপরে যাওয়ার মতো অবস্থা। পুরোটা এইভাবে মূলত মাটির চিট ধরে চলে গেছে। তার মানে বুঝতেই পারছেন যে এই ভূমির নিচে অনেক গভীরে হতে পারে যে 10 কিলোমিটার আসলে অন্যরকম একটা কিছু পরিবর্তন হয়ে যাচ্ছে। তারই ফলাফল কিন্তু আমরা ভূমিকম্প, কম্পন, ফাটল, বাড়িঘর হেলে যাওয়া সব কিছু আমরা দেখতে পাচ্ছি। এই এলাকাটাতে যে ডেইরি ফার্মের ভেতরে মাটিতে ভূমিকম্পের ফলে একটা বড় ফাটল তৈরি হয়েছে, সেই ফাটলের যে জায়গাটাতে তৈরি হয়েছে তার একেবারে মানে পাশাপাশি বসবাস চম্পাধরের। আমি ওই সময় বাড়ি ছিলাম, রান্নাঘরে রান্না করতেছি, তখন এই এমন একবার রান্নাঘর যেমন ফালাই দিব এমন একটা করতেছে। তারপর আরো ফুলা পানি ছিল তো ওই নিয়ে তাড়াতাড়ি উঠানের মাঝে দৌড়াইয়া চলে গেছি, মানে মাটিতে দাঁড়ায় রয়েছি। তো তারপরে যেমন আমাদের ফালাই দিতেছে, পরে মাটিতে বয়ে পড়ছি। 2-3 ঘন্টা তো শরীরে কাঁপুনি হয়ে যায় নাই। এখনো তো আতঙ্কের ভিতরে আমরা আছি, মানে কখন কি হয়ে যায়। আবার কালকে রাত্রে হইলো, মানে অনেক ইয়ের মাঝে আছি, টেনশনে আছি আর কি আমরা। ঘোড়াশাল পৌরসভার লেবুপাড়া নামের জায়গাটাতে, এই জায়গাটাতে একেবারে ভূমিকম্পের যে এপিসেন্টার বলা হয়, মূল কেন্দ্র, সেই জায়গাটাতে এখানে আমার সাথে যারা আছেন তারা মূলত একেবারে দগদগে অভিজ্ঞতা, যেটা একেবারে তাজা অভিজ্ঞতা যেটা, সেটা নিয়ে এখনও আলোচনা করছেন। কারণ এই রেসটা তো চলে যায়নি। আবার এই যে মাটির উপরে আমরা আছি সেটার নিচেই যে অনেক কিছু ঘটছে, অনেক পরিবর্তন আসছে, সেটার উপরে বসবাস করা, এখনকার জীবন তাদের কেমন সেটা নিয়ে ওনাদের সাথে কথা বলব। গত 21 তারিখে যে ঘটনাটা আমি মানে প্রত্যক্ষ দেখলাম, আমি আমাদের বাজারে আমাদের আম গাছ আছে একটা বড়, আম গাছটার নিচে আমি যখন আসছি হালকা একটা মৃদু একটা কম্পন আসছে, ভাবলাম যে কোনো একটা কিছু হয়েছে বা গাড়ি টাড়ি গেছে। কিন্তু সেকেন্ড যেই মৃদুটা হয়েছে, যে কম্পনটা, ওইটা আমার জীবনের ফার্স্ট, এই জীবনের প্রথম এরকম একটা অভিজ্ঞতা হইলো যে আমার মনে হয় যেমন আমি কোনো একটা মাছার মাঝে দাঁড়াইছিলাম, নিচে কেউ বাসে ধরে এরকম ঝাঁকুনি দিতেছে, আমার কাছে এরকম লাগতেছে যে আমি পড়ে যাব। এবং এইরকম একটা আওয়াজ হয়েছে, যে এরকম আওয়াজ মনে হয় যেমন আমার উপর দিয়ে একটা ট্রেন গেছে। আওয়াজ হয়েছে, হ্যাঁ, এই প্রথম ভূমিকম্পের একটা আওয়াজ শুনছি। এবং যে গাছটা আমাদের মোটা একটা বড় গাছ, এই গাছের উপরে যে শুকনো পাতা বা শুকনো ডাল জড়ায় পড়ছে আমাদের সামনে সবার সাথে। আশেপাশে যে দোকানগুলো আছে, দোকানের টিন একটার সাথে আরেকটা মানে ঠন ঠন করে লাগছে। তো আমি দেখতেছি পাশে আরেকটা ভবন, এটা একটু দুলতেছে। তো আমি কোন দিকে যাব, মানে দিক না বেদিক বুঝতে পারছি না। আমরা সবসময় শুনে আসি যে ভূমিকম্পের সময় কি করণীয় আমাদের, সেই ক্ষেত্রেও বলা হয় যে গাছপালার আশেপাশ থেকে সরে যেতে, কারণ কখন উপরে পড়বে সেটা কেউ নিশ্চিত করে বলতে পারে না। আপনার অভিজ্ঞতা জানতে চাই।
আমার অভিজ্ঞতায় আমি এটুকু বলতে চাই, প্রথম যে ভূমিকম্প হয়েছে ওই দিন প্রথম একটা হালকা ঝাঁকুনি দিছে, দ্বিতীয় পর্ব যে ঝাঁকুনিটা দিছে ওই ঝাঁকুনিতে মনে হইল মাটির নিচে দিয়া যদি কোনো বেরি বাদ ছুটা হয় এরকম একটা শব্দ, এরকম একটা আওয়াজ, অর্থাৎ পশ্চিম দিক থেকে যেমন পূর্ব দিকে যাইতেছে, এবং তুফানের মতো বাতাস ছিল। ওই বাতাস ছিল ওই বাতাসটায় আওয়াজটা কেমন মনে হলো? আওয়াজটা মনে হচ্ছে যেমন গড় গড় পানির নিচে দিয়ে বাইঙ্গা লইয়া যাইতেছে, এরকম একটা আওয়াজ হয়েছিল। আপনি যে বললেন যে ভেতরে একটা কিছু হচ্ছে, তার মানে তাই না, যে বোঝা গেল যে মাটির অনেক গভীরে কিছু একটা ঘটনা ঘটছে। হ্যাঁ, এরকম ওই যেমন মনে হইতেছে যে মাটির নিচে দিয়ে বাইঙ্গা লইয়া যাইতেছে কোনো কিছু, এবং মাটি তো কাঁপতাছেই, উপরে তো কাঁপুনি আছেই, এরকম একটা শব্দের আওয়াজ আমরা শুনতে পাইছি। এখন জীবন কেমন? এখন তো বর্তমান আমরা আতঙ্কের ভিতরে আছি যে কখন কিভাবে হয়। যেমন কালকে আবার একটা সংকেত দিছিল রাত্র 12টায় নাকি 10টা থেকে 12টার মধ্যে ভূকম্পন হবে। সবাই আমরা এই যে বাড়িতে আশ্রয় নিয়ে বসে আছি খোলা জায়গায়, সারা রাত্র আর ঘুমাতে পারি নাই। কিভাবে ছিলাম ওই যে ওপরে কাগজ টাগজ টানায়া, হ্যাঁ তাবু কইরা, এইভাবে। রাতে বাইরে ছিলেন? রাতে বাইরে ছিলাম। তার মানে আজকে রাতে কিভাবে কাটবে সময়? এই যে এখনো তো আতঙ্কের মধ্যে আছে। ওনার সাথে কথা বলে একটা বিষয় পরিষ্কার হলো যে প্রত্যেকটা মুহূর্ত তাদের আসলে আতঙ্কে কাটছে। 11টা থেকে 12টার মধ্যে ভূমিকম্প হবে এরকম কোনো বিজ্ঞান এখন পর্যন্ত আমি শুনিনি যে এরকম বলা সম্ভব, যে বন্যার কথা, ঝড়ের কথা বলা যায়, যে নিম্নচাপের কথা বলা যায়, কিন্তু ভূমিকম্পের ব্যাপারে কিন্তু এখনও এই ধরনের তথ্য আবিষ্কার হয়েছে বলে আমার জানা নেই। সেক্ষেত্রে বলাই যেতে পারে যে এই আতঙ্কের সময় যে কোনো তথ্যকেই মানুষ হচ্ছে বিশ্বাসযোগ্য করে ফেলতে পারে, তারই প্রমাণ কিন্তু আমরা এখানে পেলাম। কারণ ভূমিকম্প হয়তো এখন একটা অ্যালার্ম সিস্টেম ডেভেলপ করেছে, যে সিস্টেমের কারণে কয়েক সেকেন্ড আগে ফোনে এসে যায়, কিন্তু 11টা থেকে 12টার মধ্যে ভূমিকম্প হবে এই এলাকার মানুষ এমন তথ্যে গত রাতে আসলে তেমন ঘুমোতে পারেনি। আমার বয়স 70 বছর হইব, কিন্তু এরকম আর কোনো দিন দেখি নাই। এরকম দেখছি যে দুনিয়াটা কাইট হয়েছে আবার সিধা হয়েছে, এই মাছ পুকুর টেনে ফালায় উঠে পড়ছে, এরকম দেখছি। কিন্তু এই যে ওই দিন যেই ঘটনাটা ঘটলো, এমন ঘটনা কোনো দিন দেখি না। আর ওই সময় আমি জ্বালা ফালাইতেছিলাম, তখন মনে হয়েছে যে আমার চিৎ করে ফালাই দিব। দোকানের কাজ শেষ করে চম্পাদে তার বাড়ির দিকে যাচ্ছেন, এবং এই বাম পাশে যেটা, এটাই ডেইরি ফার্ম যেখানে আমরা ফাটল দেখেছি। এবং চম্পাদে বলেছিলেন যে তার বাড়িতে মাটির ঘরেও ফাটল ধরেছে। এই যে মাটির ঘর, ভাগ্য ভালো যে এই ঘর বাড়িগুলো কিছু হয় নাই এখন পর্যন্ত। ভিতরে আছে, এই যে বাইরে ও এটা ফেটে গেছে না, ভেতরে আছে। ওই যে এর ভেতরে ক্যামেরায় স্পষ্টভাবে আসবে কিনা, মাটির ঘরে ফাটল ধরেছে। এই যে ফাটল আমরা দেখতে পাচ্ছি, এটা চারদিক দিয়ে ফাটল দিছে, চারদিকে ফেটে গেছে। এই যে এই দেয়ালগুলো সমান ছিল তাই না, ফেটে গেছে। এই যে এই একেবারে পুরো দেয়ালটা কিন্তু উপর থেকে নিচ পর্যন্ত পুরোটাতে আমরা ফাটল দেখতে পাচ্ছি। ভূমিকম্পের আগে এটা ছিল না? না না, এটা একবারে লেফা সুন্দর করছিল। মাটির বাড়িতে তো আরো কি ঝুঁকি বেশি না কম, কি মনে হয়? তো মাটির ঘর যেমন ওই বিল্ডিং ও ফাটল দিলাম, মাটির ঘর ফাটল দিলাম। এটা তো কারো পক্ষে নিশ্চিত করে বলা সম্ভব নয় যে এটাই ভূমিকম্পের বা এইসব এলাকার বিস্তৃত এলাকা জুড়ে ভূমিকম্পের যে উৎপত্তি স্থল, সেখানেই সবচেয়ে বেশি ক্ষতি হবে। সবচেয়ে বেশি ক্ষতি হতে পারে যেখানে অবকাঠামোগুলো অনেক উঁচু বা অনেক বেশি মানুষের বসবাস, সেখানে ক্ষতির সম্ভাবনা বা আশঙ্কা সবচেয়ে বেশি। এই কারণে হয়তো ধারণা করা হয় যে ঢাকা শহরে বা অন্যান্য বড় বড় শহরগুলোতে ভূমিকম্পের প্রভাব অনেক নেতিবাচক পড়বে বা অনেক মানুষ অবকাঠামোর ক্ষয়ক্ষতি হয়ে যেতে পারে। সুতরাং এখানে যে অবস্থা চলছে, মানুষজন হয়তো ভাবছে যে এখানেই উৎপত্তি স্থল হলে কিছু ক্ষতি হবে, কিন্তু এখানকার বাস্তবতা হলো এখানে বেশিরভাগই কিন্তু সুউচ্চ অট্টালিকা নয় বা বড় বড় অবকাঠামো এখানে কম। মানুষ এই যে ঝাঁকুনির সময়টাতে কিন্তু
চাইলেই দৌড় দিয়ে কয়েক সেকেন্ডের মধ্যে বেরিয়ে যেতে পারে, কিন্তু ভূমিকম্পের বাস্তবতা হলো ভূমিকম্প কখন হবে এটা কেউ জানে না। এর মধ্যে মানুষের যে আতঙ্ক এমন পর্যায়ে চলে গেছে, তারই মধ্যে সেই আতঙ্ককে আরও বেশি বাড়িয়ে দিচ্ছে বিভিন্ন ধরনের খবরের শিরোনাম, এবং যে আশঙ্কা করা হচ্ছে যে এটা সূত্রপাত মাত্র। বিশেষজ্ঞরা বলছেন অবশ্য সেটাও ঘটতে পারে, কিন্তু কবে ঘটবে সেটা কেউ নিশ্চিত করে বলতে পারে না। তবে নিশ্চিতভাবে এটা বলা যেতে পারে যে এখানকার মানুষজন যদি টের পায় তাহলে একটা খোলা জায়গায় যাওয়ার উপায় আছে তাদের, কিন্তু ঢাকা শহরে বা অন্যান্য বড় বড় শহরগুলোতে কিন্তু সেটাও নেই।